হ্যালো, তোমরা সবাই কেমন আছো? স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য আজকে একটি বিশেষ নিবেদন। আজকে আমি পরিবেশন করতে চলেছি ছোট বড় সকলের জন্য একটি রূপকথার গল্প। ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাজকুমার রাজকুমারী, আশা করছি এই ধরনের রূপকথার গল্প শুনতে সবাইরই ভালো লাগে। দেশ বিদেশের রূপকথা বইটি থেকে আজকে আমি আমার গল্প পরিবেশন করতে চলেছি। গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। তাহলে আজকের গল্পটা শুনে নেওয়া যাক। দেশ বিদেশের রূপকথা থেকে আজকের গল্পটির নাম হলো চাঁদের কপালে চাঁদ। এক রাজার 6 রানী ছিল, কিন্তু তাদের কারো ছেলেপিলে হলো না। কত কোবরেজ, বদ্যি, সাধু, সন্ন্যাসী এসে দেখে গেলেন। অগুন্তি ওষুধ খাওয়ানো হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। রাজার মন খারাপ হয়ে গেল। তিনি স্থির করলেন আরেকটা বিয়ে করবেন। চারদিকে মেয়ে খোঁজা হতে লাগলো। রাজধানীতে এক ঘুটে কুড়নি বুড়ি ছিল। মাঠ থেকে গোবর কুড়িয়ে এনে ঘুটে তৈরি করে বাজারে বিক্রি করে যা সামান্য পয়সা পেত তাই দিয়েই সে তার সংসার চালাতো। তাছাড়া আর কোনো উপায় ছিল না। থাকার মধ্যে বুড়ির এক পরমা সুন্দরী মেয়ে ছিল। তাকে যে দেখতো সেই মুগ্ধ হয়ে যেত। ওই অসামান্য রূপের জন্য 3 জন বড় ঘরের মেয়ের সঙ্গে তার ভাব হয়েছিল। এদের একজন মন্ত্রী মশাইয়ের মেয়ে, একজন এক ধনী বণিকের মেয়ে, আর একজন রাজপুরোহিতের মেয়ে। একদিন এরা 3 জন ঘুটে কুড়ুনি বুড়ির মেয়ের সঙ্গে রাজবাড়ির পুষ্করিণীতে স্নান করছিলেন। স্নান করতে করতে যে যার নিজের গুণগান করছিলেন। মন্ত্রীর মেয়ে বণিকের মেয়েকে বললেন, দেখো ভাই, আমাকে যে বিয়ে করবে সে বড় ভাগ্যবান, কারণ আমার জন্য তাকে কাপড় চোপড় কিনতে হবে না। আমি একবার যা কাপড় গায়ে দিই সে ময়লাও হয় না, তার রঙও জ্বলে যায় না, সে ছেড়েও না। বণিকের মেয়ে বললে, আমার যিনি স্বামী হবেন তিনিও কম সৌভাগ্যবান হবেন না, কারণ আমি যে কাঠ জেলে রান্না করি সে কখনো পুড়ে ছাই হয় না। দিনের পর দিন, বছরের পর বছর একই কাঠ চলে। পুরুতের মেয়ে বললেন, আমার বড় ভারী সুখী হবেন, কারণ আমি যে ভাত রাঁধি সে কখনো ফুরোয় না। বাড়ির সকলের খাওয়া হয়ে গেলেও হাঁড়ির ভাত যেমন ছিল তেমনি থাকে। সবার শেষে ঘুটে কুড়ুনি বুড়ির মেয়ে বলল, আমাকে যিনি বিয়ে করবেন তিনিও বড় ভাগ্যবান, কারণ আমার 2টি যমজ ছেলে মেয়ে হবে। মেয়েটি হবে দেবকন্যাদের মতো রূপসী, আর ছেলের থাকবে কপালে চাঁদ, আর 2 হাতের তেলোয় 2টি তারা। রাজা ওই পুকুরের কাছেই ছিলেন। মেয়েদের কথাগুলো তার কানে গেল। তিনি মনে মনে বললেন, যে মেয়ের কাপড় ছেড়ে না, পুরনো হয় না, তাকে দিয়ে আমার দরকার নেই। যে মেয়ের রান্নার কাঠ পুড়ে ছাই হয় না, তাকে দিয়েই বা আমার কি হবে? যার ভাতের হাঁড়ি কখনো খালি হয় না, তাকেও আমি চাই না। কিন্তু ওই চতুর্থ মেয়ের তুলনা নেই। তার যমজ ছেলে মেয়ে জন্মাবে, মেয়ে হবে দেবকন্যাদের মতো সুন্দরী, আর ছেলের কপালে চাঁদ, হাতে তারা। এমন মেয়ে আর কোথায় পাবো? ওকেই আমি বিয়ে করব। সেই দিনই লোক পাঠিয়ে খোঁজ নিয়ে জানা গেল, মন্ত্রীর মেয়ে, বণিকের মেয়ে আর পুরুতের মেয়ের সঙ্গে যে স্নান করছিল সে হলো ঘুটে কুড়ুনি বুড়ির মেয়ে। কাজেই বংশমর্যাদার দিক থেকে সে রাজার যোগ্য নয়, তবু রাজা তাকেই বিয়ে করবেন বলে স্থির করলেন। সেই দিনই বুড়ির কাছে রাজার লোক গেল। বুড়ি তো দোরগোড়ায় রাজবাড়ির লোক দেখে ভয়েই সারা। সে ভাবলো, না জেনে বুঝে কোনো অপরাধ করে ফেলেছে, হয়তো রাজার গরুর গোবর কুড়িয়ে থাকতে পারে, তাই বোধহয় ওকে ধরে সাজা দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছে। দুরু দুরু বুকে বুড়ি গেল রাজার নিজের ছোট বৈঠকখানায়। রাজা জিজ্ঞেস করলেন, বলো তো বুড়িমা, তোমার কি একজন রূপসী মেয়ে আছে যার সঙ্গে মন্ত্রীর মেয়ে, বণিকের মেয়ে, পুরুতের মেয়ের খুব ভাব? বুড়ি কাঁপতে কাঁপতে বলল, আজ্ঞে হ্যাঁ মহারাজ। রাজা বললেন, সেই মেয়েকে আমি বিয়ে করব, আমার রানী করতে চাই। বুড়ির নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। এমন কথা কে কবে শুনেছে?
তাকে হকচকিয়ে যেতে দেখে রাজা বললেন, আমি মন স্থির করে ফেলেছি, বুড়িমা, ওই মেয়েকে বিয়ে করব। দেখতে দেখতে শহরময় রটে গেল রাজা ঘুঁটেকুড়ুনি বুড়ির মেয়েকে বিয়ে করবেন। কথাটা 6 রানীর কানেও পৌঁছলো। তারা প্রথমে বিশ্বাসই করলেন না, কিন্তু রাজা নিজে যখন খবরটা দিলেন তখন বিশ্বাস না করে উপায় রইল না। রানীরা ভাবলেন রাজার মাথা খারাপ হয়ে গেছে। তারা তাকে বোঝাতে বসলেন, আপনি কি পাগল হলেন মহারাজ? ও মেয়েকে আমরা তো দাসী করেও রাখি না। আপনি কি আশা করছেন? আপনি কি আশা করছেন যে ওর সঙ্গে আমরা সমানে সমানে মিশবো? শেষে একটা ঘুঁটেকুড়ুনি বুড়ির মেয়ের সঙ্গে মিশতে হবে? মহারাজ, আপনার বুদ্ধিশুদ্ধির লোপ পেয়েছে। কিন্তু রাজা কারও কথায় কান দিলেন না। রাজবাড়ির জ্যোতিষ মশাই এসে একটা ভালো দিন ঠিক করে গেলেন। বিয়ের দিন রাজবাড়ির পুরোহিত ঠাকুর এসে বিয়ে দিলেন। ঘুঁটেকুড়ুনি বুড়ির মেয়ে রাজার সপ্তম এবং সবচাইতে আদরের রানী হলো। বিয়ের কিছুদিন পরে রাজা 6 মাসের জন্য নিজের রাজ্যের অন্যান্য জায়গা দেখতে বেরোলেন। যাত্রা করার আগে আদরের ছোট রানীকে ডেকে বললেন, দেখো, আমি 6 মাসের জন্য রাজ্য পরিদর্শন করতে যাচ্ছি। আমার মনে হয় আমি ফিরবার আগেই তোমার ছেলে হবে। সেই সময় আমি থাকতে পারলে ভালো হতো, কারণ তোমার শত্রুরা তোমার অনিষ্ট করবার চেষ্টা করতে পারে। এই সোনার ঘণ্টিটা নিয়ে তোমার ঘরে ঝুলিয়ে রাখো। ছেলে হওয়ার সময় এটাকে বাজালে আমি যেখানেই থাকি না কেন অমনি তোমার কাছে চলে আসব। কিন্তু সাবধান, শুধু ছেলে হওয়ার আগে বাজাবে, অন্য সময় নয়। এই বলে রাজা রওনা হয়ে গেলেন। এদিকে 6 রানী আড়ি পেতে সব শুনছিলেন। রাজা চলে যাওয়ার পরদিন তারা ছোট রানীর ঘরে এসে বলল, ও মা, কি সুন্দর সোনার ঘণ্টা! কোথায় পেলি ভাই? এখানে ঝুলিয়ে রেখেছিস কেন? ছোট রানী সরল মানুষ, সে বলল, রাজা দিয়ে গেছেন দিদি, বলে গেছেন ওটি বাজালেই তিনি যেখানেই থাকুন না কেন অমনি চলে আসবেন। রানীরা বললেন, দূর, তাই হয় নাকি? তুইও যেমন 100 ক্রোশ দূর থেকে ঘন্টার শব্দ কেউ শুনতে পায় নাকি? আর শুনতে পেলেও তিনি নিমেষের মধ্যে অতখানি পথ পার হয়ে আসবেন কি করে? সব বাজে কথা। তোর সঙ্গে তামাশা করেছেন, একবার বাজিয়ে দেখলেই টের পাবি। প্রথমটা ছোট রানী ঘন্টা বাজাতে রাজি হচ্ছিলেন না, কারণ রাজা সাবধান করে দিয়ে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত রানীদের পীড়াপিড়িতে কুক্ষণে রাজি হলেন। রাজা তখন তার অন্য রাজধানীতে যাওয়ার মাঝপথে এমন সময় ঘন্টা শুনতে পেলেন। অমনি যাত্রা বন্ধ রেখে ঘোড়ার মুখ ফিরিয়ে দেখতে দেখতে ছোট রানীর কাছে এলেন। ছোট রানীকে এ ঘর ও ঘর করতে দেখে আশ্চর্য হয়ে রাজা বললেন, মিছিমিছি ঘন্টা বাজালে কেন? ছোট রানী তখন অন্য রানীদের কথা কিছু না বলে শুধু বললেন, ঘন্টা বাজালে তুমি সত্যিই আসো কিনা দেখলাম। এ কথায় অসন্তুষ্ট হয়ে রাজা ছোট রানীকে গম্ভীর মুখে বললেন, অন্য সময়ে কখনো ঘন্টা বাজিও না, তাতে আমার কাজের বড় ক্ষতি হয়। শুধু তোমার ছেলে হওয়ার সময় বাজিও। এই বলে রাজা চলে গেলেন। 5-6 সপ্তাহ কেটে গেল। তারপর রানীরা আবার পিড়াপিড়ি করতে লাগলেন, ঘন্টা বাজিয়ে দেখোই না কি হয়। সেবার রাজা কাছাকাছি ছিলেন। ঘন্টা শুনে ছুটে আসা কিছুই আশ্চর্য নয়। এবার অনেক দিন হয়ে গেছে তিনি অন্য রাজধানীতে কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন। এবার একটা সত্যিকারের পরীক্ষা হয়ে যাক না। ছোট রানী অনেক আপত্তি করলেন। রানীরাও কিছুতেই ছাড়লেন না। শেষটা অনিচ্ছা সত্ত্বেও তিনি ঘন্টা বাজালেন। রাজা তখন তার সুদূরের রাজধানীতে বিচার সভায় বসেছিলেন। আর কেউ ঘন্টার শব্দ শুনতে পাননি, কিন্তু রাজা ঠিক শুনেছিলেন। অমনি আদালত বন্ধ করে দিয়ে অল্পক্ষণের মধ্যেই তিনি ছোট রানীর মহলে উপস্থিত হলেন। ছোট রানীকে সুস্থ শরীরে দেখে রাজা জানতে চাইলেন, আবার কেন ঘন্টা বাজালে? ছোট রানী এবারও অন্য রানীদের বিষয়ে কিছু না বলে শুধু বললেন, আর একবার বাজিয়ে দেখতে ইচ্ছে করলো। রাজা বেজায় রেগে গেলেন। শোনো রানী, দুবার মিছিমিছি ডেকে আমার অনেক ক্ষতি করেছো, এই তোমাকে বলে গেলাম। এরপর যখন সত্যি সত্যি তোমার ছেলে হবে আর তুমি বড্ড কষ্ট পাবে, তখন 1000 ঘন্টা বাজালেও আমি আসবো না। তোমার কপালে যা থাকে তাই হবে। এই বলে রাজা চলে গেলেন। তারপর একদিন
ছোট রানী সত্যি সত্যি ছেলে হওয়ার সময় হলো। তিনি তখনই সোনার ঘণ্টা বাজালেন। তবু রাজা এলেন না। কিছুক্ষণ অপেক্ষা করে রানী আবার গায়ের জোরে ঘণ্টা বাজালেন। রাজা এলেন না। সে ঘণ্টার শব্দ রাজা শুনতে পেয়েছিলেন, কিন্তু ছোট রানীর ওপর তিনি বেজায় বিরক্ত হয়েছিলেন, তাই ঘণ্টা শুনেও তিনি এলেন না। ছয় রানী যখন দেখলেন যে রাজা সত্যি সত্যি এলেন না, তারা গিয়ে ছোট রানীকে বললেন, রাজবাড়ির মেয়েদের কারো প্রাসাদের মধ্যে ছেলে হওয়ার নিয়ম নেই। ঘোড়াশালের কাছে একটা কুঁড়ে ঘর আছে, সেইখানে রাজার বাড়ির ছেলেমেয়েরা জন্মায়। এই বলে সেইখানে ছোট রানীকে তারা নিয়ে গেলেন। তারপর রাজবাড়ির দাইমাকে ডেকে পাঠালেন। দাইমা এলে রানীরা বললেন, ছোট রানীর যেন ছেলে না বাঁচে, সে জন্মাবা মাত্র তুমি এই ব্যবস্থা করবে। ধাইমা তাদের খেয়ে পড়ে থাকে, সেও অমনি রাজি হয়ে গেল। যথা সময় ছোট রানীর যমজ ছেলে মেয়ে হলো। ছেলের কপালে চাঁদ, দু হাতের তেলোয় তারা, মেয়ের রূপ দেবকন্যার মতো। ধাইমা দুটো কুকুর বাচ্চা সঙ্গে করে এনেছিল। ছেলে মেয়ে জন্মাবা মাত্র তাদের সরিয়ে ফেলে ছোট রানীকে সেই কুকুরছানা দেখিয়ে ধাইমা বলল, এই দেখুন রানী, আপনার কি রকম ছেলে হয়েছে। তাই দেখে ছোট রানী মূর্ছা গেলেন। আর ধাইমা সোনার চাঁদ ছেলে মেয়ে দুটোকে মাটির হাঁড়িতে ভরে সঙ্গে নিয়ে চলে গেলেন। ছোট রানী কিছু বুঝতেও পারলেন না। রাজা ছোট রানীর ওপর রাগ করলেও পরদিন যেই মনে হলো ছোট রানী তার রাজ্যের উত্তরাধিকারীর মা হয়েছেন, অমনি রাজার মন গলে গেল। তিনি তাকে দেখতে এলেন। রাজা আসতেই ছয় রানী সেই কুকুরছানা দুটোকে এনে দেখিয়ে বললেন, ছোট রানীর এই রকম ছেলে হয়েছে। তাই দেখে রাগে দুঃখে রাজা ফেটে পড়লেন। তক্ষুনি তিনি হুকুম দিলেন ছোট রানীকে রাজবাড়ি থেকে দূর করে দেওয়া হোক। চামড়ার পোশাক গায়ে দিয়ে তিনি শহরের বাজারের কাক কুকুর তাড়ান। ছোট রানীর দুঃখ দেখে কে? ওই দুর্বল শরীরে ভালো কাপড় জামার বদলে চামড়ার পোশাক পরিয়ে তাকে বাজারের কাক কুকুর তাড়াবার কাজে লাগানো হলো। এদিকে ধাইমা তো ছেলে মেয়ে হাঁড়িতে ভরে নিয়ে যেতে যেতে ভাবতে লাগলো, এখন এদের নিয়ে কি করা যায়। পুকুরে ফেলে দিলে তো পরদিন ভেসে উঠবে, পুঁতে ফেললে শেয়াল কুকুরে খুঁজে বের করবে। সব চাইতে ভালো হয় পুড়িয়ে ছাই করে ফেলতে পারলে, তাহলে তাদের কোনো চিহ্নই বাকি থাকে না। কিন্তু এই রাত দুপুরে একা হাতে দুটো জ্যান্ত ছেলে মেয়েকে পোড়াবেই বাকি করে। হঠাৎ একটা বুদ্ধি এলো। শহরের সীমানার কাছে এক কুমোর থাকতো। সে দিনের বেলায় হাঁড়ি কুড়ি গড়ত আর শেষ রাতের দিকে সেগুলো তুষের আগুনে পোড়াতো। এখন কুমোরের কাঁচা মাটির হাঁড়ি কুড়ির সঙ্গে যদি এই হাঁড়িটাকেও রেখে দেওয়া যায়, কুমোর তাহলে শেষ রাতে উঠে তুষে আগুন দিলে ছেলে মেয়ে দুটো পুড়ে ছাই হবে। থাকে থাকে হাঁড়ি কুড়ি সাজিয়ে রেখে কুমোর শুতে গিয়েছিল। ধাইমা ছেলে মেয়ে শুদ্ধ তার হাঁড়িটিও তার মধ্যে রেখে চলে গেল। ভাবলো ভোরে উঠে কুমোর আঁচ দিলেই ল্যাটা চুকে যাবে। যে কারণেই হোক সেদিন কুমোরের আর তার বউয়ের শেষ রাতে ঘুম ভাঙল না। তারা যখন উঠল তখন ভোর হয়ে গেছে। বউ জেগে স্বামীকে ডেকে তুলল, ওগো বড় বেলা করে ফেলেছি যে, একবারে সকাল হয়ে এলো, এই হাঁড়ি কুড়িতে আঁচ দেওয়ার সময় কোথায়। তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বউ ছুটে গেল থাক থাক হাঁড়ি কুড়ি যেখানে সাজানো ছিল। গিয়ে নিজের চোখকে বিশ্বাস হলো না। আঁচ দেওয়া হয়নি, তবু হাঁড়ি কুড়ি পুড়ে লাল টুকটুক করছে। এমন সৌভাগ্য কি করে সম্ভব হলো ভেবে না পেয়ে বউ গিয়ে কুমোরকে বলল, ওগো শুধু একবার দেখে এসো। কুমোর বেরিয়ে এসে একেবারে থ হয়ে গেল। হাঁড়ি কুড়িগুলো শুধু যে পোড়ানো হয়েছে তা নয়, এর আগে কখনো এমন মোলায়েম রাঙা করে হাঁড়ি পোড়ানো হয়নি। কে এমন সুন্দর কাজ করে গেল গো? এতে কোনো দেবদেবীর হাত না থেকে যায় না। হাঁড়ি কুড়িগুলো ঘাঁটতে ঘাঁটতে একটাকে সোজা করে কুমোর দেখলো তার মধ্যে দুটো নবজাত শিশু জড়সড় হয়ে শুয়ে আছে। এমন রূপ এ পৃথিবীর ছেলেমেয়ের হয় না। মুগ্ধ হয়ে কুমোর তার স্ত্রীকে বলল, শোনো গো, তোমাকে এমন ভাব দেখাতে হবে যেন এরা তোমার কোলেই জন্মেছে।
তার কথা মতো সমস্ত ব্যবস্থা হলো। কয়েকদিন পরে গাঁ শুদ্ধ সবাই শুনল কুমোরের বউয়ের যমজ ছেলে মেয়ে হয়েছে। কি রূপ সেই ছেলে মেয়ের! পাড়ার গিন্নিরা সবাই ভিড় করে এলো ছেলে মেয়ে দেখতে। সবাই কুমোরের বউকে বলে গেল, ওরে তোর কপাল ভালো, এমন রত্ন পেটে ধরেছিস। কুমোরের বউয়ের ভারী গর্ব হলো, এমন সুন্দর ছেলে মেয়ে আর কারো ঘরে নেই। সে বন্ধু বান্ধবদের বলল, আমি তো ছেলে মেয়ের আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু দেবতারা আমার ওপর দয়া করেছেন। তোমরা ওদের আশীর্বাদ করো ভাই, যেন ওরা দীর্ঘজীবী হয়। সকলেই তাদের আশীর্বাদ করে গেল। ছেলে মেয়ে ক্রমে বড় হতে লাগলো, ভারী সুন্দর বলিষ্ঠ হয়ে উঠতে লাগলো তারা। গরিবের ছেলে মেয়ে পথে ঘাটে খেলে বেড়াতো, যেই দেখতো সেই মুগ্ধ হয়ে যেত। সবাই ভাবতো, সাধারণ কুমোর ও কুমোরের বউয়ের এমন দেব শিশুর মতো ছেলে মেয়ে হওয়া কি কম সৌভাগ্যের কথা? ছেলে মেয়ের যখন বয়স বছর 12, কুমোরের গুরুতর অসুখ করলো। সকলেই বুঝতে পারলো এ রোগ সারবার নয়। কুমোর টের পেল তার জীবন শেষ হয়ে আসছে। তখন সে তার বউকে ডেকে বলল, ওগো, যে পথে পৃথিবীর সকলে যায় আমিও সেই পথে চলেছি, তবে তোমাদের খাওয়া পড়ার জন্য আমি যথেষ্ট রেখে যাচ্ছি। সাবধানে থেকো আর ছেলে মেয়েদের যত্ন করো। কুমোর বউ বলল, তুমি যাচ্ছ আর আমি থাকবো ভেবেছ? সতীসাধ্যির মতো আমিও তোমার সঙ্গে যাব। ছেলে মেয়ে যথেষ্ট বড় হয়েছে, তুমি ওদের জন্য যথেষ্ট টাকা কড়িও রেখে যাচ্ছ। কারো কথা শুনল না কুমোর বউ, স্বামীর চিতায় পুড়ে মরল। বাকি রইল চাঁদ কপালের কুমার আর তার রূপসী বোন। কপালের চাঁদ থেকে 6টা বেরোয়, সকলে তাকিয়ে দেখে, তাই কুমোর পাগড়ি করে কপাল ঢেকে রাখত। কুমোর বউ স্বর্গে গেলে ভাই বোন কুমোরের ব্যবসা তুলে দিল। চাক বাসনপত্র বেচে দিয়ে দুজনে রাজধানীর বাইরে চলে গেল। যেই না তারা সেখানে পা দিলে অমনি চারদিক আলো হয়ে উঠল। দোকানদাররা হেটুরেরা তাই দেখে আশ্চর্য হয়ে গেল। তাদের মনে হলো বাজারে কোন দেবতা এসেছেন। বিস্মিত হয়ে তারা ওই পরম সুন্দর ভাই বোনের দিকে চেয়ে রইল। সকলে মিলে ওই পাড়াতেই থাকতে অনুরোধ করলো। তাদের জন্য ওরা একটা বাড়িও করে দিল। ছেলে মেয়ে চারদিকে বেড়াতো, আর যেখানেই যেত চামড়ার পোশাক পরা একজন মেয়ে তাদের পেছন পেছন ঘুরতো। বাজারের কাক কুকুর তাড়ানোর জন্য রাজা ওই মেয়েকে রেখেছিলেন। কোন আকর্ষণে কে জানে ওই মেয়ে এদের বাড়ির চারদিকে ঘুরতো। কিছুদিন পরে চাঁদ কপালের কুমার একটি ঘোড়া কিনে কাছাকাছি বনের মধ্যে রোজ শিকার করতে যেত। একদিন রাজা ওই বনে শিকার করতে এলেন। আরেকজন শিকারীকে দেখে তিনি তার কাছে গেলেন। ওই শিকারীর বয়স খুব কম। তার সুন্দর চেহারা দেখে রাজার মনের মধ্যে কেমন করে উঠল। এমন সময় পাশ দিয়ে একটা হরিণ ছুটে গেল। ছেলেটি তার দিকে তীর ছুড়ল। ঝাঁকানি লেগে তার মাথার পাগড়ি খুলে গেল। রাজা চেয়ে দেখলেন তার কপাল থেকে চাঁদের আলোর মতো জ্যোতি বেরোচ্ছে। অমনি রাজার মনে পড়ল ছোট রানীর এমন ছেলে হওয়ার কথা ছিল, যার কপালে চাঁদ আর 2 হাতের তেলোয় তারা। তীর ছুঁড়েই ছেলেটি ঘোড়া হাঁকিয়ে চলে গেল। রাজা অনেক ডাকলেন, তার সঙ্গে দুটো কথা বলতে চাইলেন, তবু সে দাঁড়ালো না। রাজা যখন বাড়ি ফিরলেন তার মন বড় খারাপ। বাড়ি এসেও কি যেন ভাবেন, কারো সঙ্গে ভালো করে কথা বলেন না। 6 রানী জিজ্ঞেস করলেন, কি এমন হয়েছে? রাজা বললেন, বনের মধ্যে একজন ছেলেকে দেখলাম, তার কপালে চাঁদ। ছোট রানীর ওই রকম ছেলে হওয়ার কথা ছিল। রানীরা তাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু তাদের মনেও খটকা লাগলো। তবে ওই ছেলে কে? তবে কি যমজ ছেলে মেয়ে এখনো বেঁচে আছে? দাইমা তো বলেছিলেন তাদের পুড়িয়ে মারা হয়েছে। তাহলে এ আবার কে? দাইমাকে ডাকা হলো। সে বুকে হাত দিয়ে বারবার বলল, তাদের পুড়ে মরতে আমি নিজের চোখে দেখেছি রানীমা। রাজা যাকে দেখেছেন সে ছেলে কে তাও আমি 2 দিনের মধ্যে জেনে নিচ্ছি। খোঁজ খবর নিয়ে দাইমা শুনলেন যে 2জন অচেনা মানুষ বাজারের মধ্যে থাকে, দোকানদাররা তাদের জন্য ঘর বেঁধে দিয়েছেন। দাইমা বাড়ির ভেতর ঢুকে দেখলো মেয়েটা একলা আছে, তার ভাই শিকারে গেছে। দাইমা বলল, ওরে
আমি যে তোদের মাসি, দূর দেশে থাকি, তাই আমাকে চোখে দেখিসনি। তোদের জন্মের পরেই সেখানে চলে গিয়েছিলাম। দেখবি কি করে, কতদিন ধরে তোদের খুঁজে বেড়াচ্ছি। এখন রাজবাড়ির এত কাছে এই বাজারে তোদের দেখে কত যে আনন্দ হচ্ছে বলতে পারি না। কি সুন্দর দেখতে হয়েছিস মা, কিন্তু মাথায় কেতকী ফুল পড়লে তবে না মানাতো। ভাইকে বলিস বাড়ির উঠোনে এক সারি কেতকী গাছ লাগিয়ে দিতে। মেয়ে বলল, সে আবার কিরকম ফুল গো মাসি, আমি তো কখনো দেখিনি। দেখবি কি করে মা, সে কি এখানে হয়? সে হয় সমুদ্রের অন্য পারে, 700 রাক্ষস তাকে পাহারা দেয়। মেয়ে বলল, তাহলে ভাই সে গাছ আনবে কি করে? ধাইমা বলল, তুমি একবার বললেই সে আনবার চেষ্টা করবে। ধাইমার মনের আশা, ফুল গাছ আনতে গিয়ে চাঁদ কপালের কুমার রাক্ষসদের হাতে মারা পড়বে। ভাই ফিরলে বোন তাকে বলল, আমাদের মাসি দেখা করতে এসেছিল, আমাকে কেতকী ফুল পড়তে বলে গেছে ভাই। সমুদ্রের ওপারে নাকি সে ফুল হয়, 700 রাক্ষস পাহারা দেয়। আনতে পারবে তো? ভাই বলল, দেখো ওই মাসিটাসিকে আমি বিশ্বাস করি না, কিন্তু তুমি যখন ফুল চেয়েছো তখন আমি নিশ্চয়ই এনে দেবো। পরদিন সকালে রওনা হওয়ার আগে কুমার বোনকে বারবার সাবধান করে গেল, সে না ফেরা অবধি বোন যেন বাড়ি থেকে না বেরোয়। তারপর পক্ষীরাজ ঘোড়ায় চড়ে সে সাগর পাড়ি দিয়ে এক বিশাল ঘন বনের ধারে পৌঁছল। দূর থেকে দেখা গেল কতগুলো রাক্ষসী ঘোরাফেরা করছে। চাঁদ কপালের কুমার গভীর বনে গিয়ে তীর ছুঁড়ে কয়েকটা মোষ, হরিণ, গন্ডার মেরে আবার বনের ধারে এসে জোরে জোরে ডাকতে লাগলো, ও মাসি, মাসি গো, কোথায় গেলে? আমি তোমার বোনপো এসেছি। ডাক শুনে প্রকাণ্ড এক রাক্ষসী এগিয়ে এসে বলল, ওরে, তুই বুঝি সেই ছেলে যার কপালে চাঁদ আর 2 হাতের তেলোয় তারা? আমরা যে তোদের আশাতেই বসেছিলাম, কিন্তু মাসি বলে ডেকেছিস, তাই তোকে খাবো না। তুই কি চাস বল দিকিনি? আমার জন্য খাবার দাবার কিছু এনেছিস? কুমার তখন তাকে নিয়ে গিয়ে হরিণ, মোষ, গন্ডার দেখিয়ে দিল। রাক্ষসী তক্ষুনি জলযোগ করতে বসে গেল। খাওয়া দাওয়া হলে মুখে এতগুলো সুপুরি পুড়ে রাক্ষসী আবার বলল, এবার বল বাপ, তুই কি চাস? কুমার বলল, বোনের জন্য কয়েকটা কেতকী ফুল দাও মাসি। মাসি বলল, সে বড় শক্ত কাজ বাপ, 700 রাক্ষস যে গাছ পাহারা দেয় তবু চেষ্টা করে দেখা যায়। তুই বরং এক কাজ কর, এই বনের উত্তরে তোর বড় মামার কাছে যা। বড় মামার বাড়ি যাওয়ার পথে কুমার আরো কতগুলো হরিণ, গন্ডার মারল। তারপর দূরে পাহাড়ের মতো উঁচু এক রাক্ষসকে দেখেই চেঁচাতে চেঁচাতে বলল, বড় মামা, বড় মামা গো, আমি তোমার ভাগ্নে, মাসি পাঠিয়েছে। রাক্ষসটা কাছে এসে বলল, ওহো, তুমি তাহলে সেই ছেলে যার কপালে চাঁদ আর হাতের তেলোয় তারা। তোমাকে টপ করে গিলে ফেলতাম যদি না আমাকে মামা বলে ডাকতে আর বলতে যে মাসি পাঠিয়েছে। কি চাই বলো? তখন কুমার তাকে সেই সব মুখরোচক জানোয়ারগুলো দিল। রাক্ষস টপা টপ সেগুলো খেয়ে ফেলে বলল, কি চাও বললে না? কুমার বলল, বনের জন্য কেতকী ফুল। রাক্ষস বলল, এই সেরেছে, কেতকী ফুল চাও? তবে চেষ্টা করেই দেখো না, এই বন পার হয়ে যাও। ওধারে কচুরিপানার জঙ্গল, সেই জঙ্গলকে বলো, হে মা কচুরি, আমাকে পথ করে দাও, নইলে আমার প্রাণ যায়। অমনি কচুরিপানার জঙ্গল সরে তোমাকে পথ করে দেবেন। তারপরেই মহাসাগর, মহাসাগরকে বলবে, হে মহাসাগর, আমাকে পথ করে দাও, নইলে আমার প্রাণ যায়। মা মহাসাগর তোমাকে পথ করে দেবে। তারপরেই এক বাগান, সেখানে কেতকী ফুল ফোটে। আচ্ছা চলি, যেমন বললাম তেমন কাজ করো। রাক্ষসকে ধন্যবাদ দিয়ে কুমার এগিয়ে চলল। বন পার হয়ে সামনে কচুরিপানার জঙ্গল। সে জঙ্গল এত ঘন, এত শক্ত, এত কাঁটায় ভরা যে একটি নেংটি ইঁদুর যাওয়ার রাস্তাও নেই। বড় মামার কথা মনে করে হাত জোর করে কুমার বলল, হে মা কচুরি, আমাকে পথ করে দাও, নইলে আমার প্রাণ যায়। সঙ্গে সঙ্গে জঙ্গল সরে গিয়ে চমৎকার পথ দেখা গেল। আনন্দের সঙ্গে
চাঁদ কপালের কুমার সেই পথ দিয়ে গিয়ে মহাসাগরের তীরে পৌঁছল। সেখানেও হাত জোর করে সে বলল, হে মা মহাসাগর, আমাকে পথ করে দাও, নইলে আমার প্রাণ যায়। অমনি দুপাশে দুটো দেওয়ালের মতো সাগরের জল উঁচু হয়ে উঠল, মধ্যিখানে শুকনো পথ দেখা দিল। কুমার পার হলো। এবার সামনে দেখলো চমৎকার বাগান, সেখানে শত শত কেতকী ফুলের গাছ। বাগানে ঢুকে দেখলো মধ্যিখানে মস্ত প্রাসাদ। এ ঘর থেকে ও ঘরে গিয়ে দেখলো কেউ কোথাও নেই, শুধু একটা ঘরে এক পরমা সুন্দরী কন্যা একটা সোনার পালঙ্কে ঘুমিয়ে রয়েছে। তার পায়ের কাছে রূপোর কাঠি, মাথার কাছে সোনার কাঠি। কাঠি তুলতে গিয়ে হঠাৎ সোনার কাঠি কন্যার পায়ের ওপর পড়ে গেল। অমনি সে জেগে উঠে কুমারকে বলল, আগন্তুক, এই নিরানন্দপুরীতে তুমি কি করে এলে? আমি জানি তুমি কে, তোমার জীবনের সব ঘটনা আমার জানা আছে। তুমি সেই ছেলে যার কপালে চাঁদ, দু হাতের তেলোয় তারা। এখান থেকে পালাও, পালাও। এটা যে 700 রাক্ষসের বাস, তারা কেতকী বাগান পাহারা দেয়। এখন তারা চড়তে গেছে, কিন্তু সূর্যাস্তের সময় ফিরে আসবে। তোমাকে দেখলেই তারা খেয়ে ফেলবে। আমার নাম পুষ্পবতী, আমার বাবা এক দেশের রাজা। একটা রাক্ষসী আমাকে সেখান থেকে ধরে এনেছে। সে আমাকে বড় ভালোবাসে, কিছুতেই ছাড়ে না। সকালে বেরোনোর সময় আমাকে সেই রূপোর কাঠি ছুঁয়ে মেরে রেখে যায়, রাতে ফিরে সোনার কাঠি ছুঁয়ে জাগায়। তুমি চলে যাও, নইলে বাঁচবে না। তখন চাঁদ কপালের কুমার ওকে সব কথা বলল। বন চায় কেতকী ফুল, তাই সে এমন করে কচুরি বন পেরিয়ে মহাসাগরের মধ্যে দিয়ে এসেছে। এখানে এসে কিন্তু সে স্থির করেছে একা ফিরবে না। ওই সুন্দরী কন্যাকে না নিয়ে সে বাড়ি যাবে না। বাকি সময়টা ওরা বাগানে বেরিয়ে কাটালো। তারপর রাক্ষসদের ফেরার সময় হলো। রূপোর কাঠি ছুঁয়ে কন্যাকে ঘুম পাড়িয়ে বিশাল এক রাশি কেতকী ফুলের তলায় কুমার লুকিয়ে রইল। সূর্য ডোবার পর ভীষণ ঝড়ের মতো শব্দ হলো। 700 রাক্ষস বাগানে ফিরছে। তারপর এক বুড়ি রাক্ষসী ঘরে ঢুকে সোনার কাঠি ছুঁয়ে কন্যাকে জাগিয়ে বলল, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। কন্যা বলল, এই রাক্ষসপুরীতে মানুষ কোথা থেকে আসবে মা? মানুষ বলতে শুধু আমি আছি। বুড়ি তাকে আদর করে ধপাস করে মাটিতে শুয়ে পড়ল। ওরে, আমার পা টিপে দে, হেঁটে হেঁটে পায়ে বড় ব্যথা। কন্যা তার পা টিপতে শুরু করলো। টিপতে টিপতে বুড়ির পায়ে এক ফোঁটা গরম চোখের জল ফেললো। বুড়ি অমনি লাফিয়ে উঠে বলল, কাঁদছিস কেন সোনামানিক? কি দুঃখ তোর? কন্যা বলল, দুঃখ সেরকম নয় মা, বড় সুখেই আমাকে রেখেছো তুমি। তবে তুমি মলে আমার কি হবে এই ভাবনা। বুড়ি হেসে বলল, আমি মলে তোর কি হবে? আমি কি মরবো নাকি? সব প্রাণীই মরে, কিন্তু রাক্ষসীরা মরে না বললেও হয়। বাগানের মধ্যিখানে ওই যে বড় পুকুর দেখছিস, তার তলায় একটা কাঠের বাক্স আছে। সেই বাক্সে একটা ভ্রমরা আর একটা ভ্রমরী আছে। এমন কোনো মানুষ যদি এখানে আসে যার কপালে চাঁদ, দু হাতের তেলোয় তারা, আর সে যদি এক নিঃশ্বাসে ডুব দিয়ে ওই বাক্স তুলে এনে মাটিতে এক ফোঁটা রক্ত না ফেলে ভ্রমরা ভ্রমরীকে টিপে মারে, তবেই মরব। কিন্তু সৌভাগ্যের বিষয়, সেটা প্রায় অসম্ভব ব্যাপার। প্রথম কথা, কোথায় এমন মানুষ আছে যার কপালে চাঁদ আর দু হাতের তেলোয় তারা? তারপরের কথা হলো, এমন মানুষ যদি থেকেও থাকে, সে কি করে এই পুরীতে আসবে? এর চারদিকে 700 রাক্ষস পাহারা দেয়। তার চারদিকে মহাসাগর ঘিরে আছে। তার চারিদিকে কচুরি বন। সে ডিঙোবার সাধ্য নেই কারো। তাছাড়া এখানে ওখানে আমাদের রক্ষী আর গুপ্তচরও আছে, তারাও বাধা দেবে। তারপর ধরে নাও তবু সে এখানে আসতে পারল। সে কি করে ওই কাঠের বাক্সর গোপন কথা জানবে? তবু ধরো সে তাও জানতে পারল। এক ফোঁটা রক্ত মাটিতে না ফেলে ভ্রমরা ভ্রমরীকে সে মারবে কি করে? এক ফোঁটা রক্ত পড়েছে কি, আমরা 700 জন তাকে 700 টুকরো করে ছিঁড়ে ফেলবো। কাজেই বুঝতে পারলে তো ধন, আমাদের একরকম অমর বললেও হয়। এবার নিশ্চিত হয়ে ঘুমোতে যাও দেখিনি।
পরদিন সকালবেলা উঠেই রাক্ষসী পুষ্পবতীকে ঘুম পাড়িয়ে অন্য রাক্ষসদের সঙ্গে চড়তে গেল। অমনি ফুলের ঢিপির তলা থেকে চাঁদ কপালের কুমার বেরিয়ে এসে পুষ্পবতীকে জাগালো। সে তাকে রাক্ষসীদের সঙ্গে কথাবার্তার বিষয় জানালো। শুনে কুমার অবাক, এমন অদ্ভুত কথা সে জন্মে কখনো শোনেনি। কিন্তু তখনই সে কাজে লেগে গেল। প্রথমে বাগানের প্রকাণ্ড দরজা দুটি বন্ধ করলো, তারপর এক ডুবে সেই কাঠের বাক্স তুলে আনলো। তারপর বাক্স খুলতেই ভ্রমরা ভ্রমরী পালাবার চেষ্টা করলো। কুমার তাদের খপ করে ধরে হাতের তেলোয় টিপে মারলো। এক ফোঁটা রক্তও মাটিতে পড়তে দিল না, সঙ্গে সঙ্গে নিজের গায়ে মেখে নিল। যেই না ভ্রমরা মারা, অমনি কানে এলো সে কি বিকট গোঙানি আর চিৎকার। 700 রাক্ষস বাগানের দিকে ছুটে আসতে আসতে এখানে ওখানে পড়ে মরে গেল। তখন চাঁদ কপালের কুমার হাত ভরে কেতকী ফুল আর কেতকীর বিচি নিল। তারপর সুন্দরী কন্যাকে সঙ্গে করে পাহাড়ের মতো এখানে ওখানে পড়ে থাকা মরা রাক্ষস ডিঙিয়ে মহাসাগরের তীরে পৌঁছলো। আগের বারের মতোই মহাসাগরকে বলতেই জল সরে পথ হলো। মা কচুরি বোনকে বলতেই কাটা গাছ দুভাগ হলো। কুমার আর পুষ্পবতী নিরাপদে এপারে এলো। বনের মধ্যে পক্ষীরাজ ঘোড়া চড়ছিল, তার পিঠে চেপে দেখতে দেখতে দুজনে বাজারের মধ্যিখানে সেই সুন্দর বাড়িটিতে এসে পৌঁছলো। তাদের দেখে বনের সে কি আনন্দ, পুষ্পবতীকে সে কত আদর করলো। পরদিন সকালে অভ্যেস মতো চাঁদ কপালের কুমার ঘোড়া নিয়ে শিকারে গেল। সেদিনও রাজা শিকারে গিয়েছিলেন। হরিণের গায়ে তীর মারতে গিয়ে সেদিন কুমারের মাথার পাগড়ি খুলে মাটিতে পড়ল। কপাল থেকে চাঁদের আলোর মতো জ্যোতি বেরোতে লাগলো। রাজা তাই দেখে অবাক হলেন। এবার রাজার সঙ্গে কুমার কথা বলল। রাজা বললেন, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। কুমার বলল, তাহলে মহারাজ বাজারের মধ্যিখানে আমাদের বাড়িতে চলুন। দুপুর বেলায় রাজা সেখানে গেলেন। কুমারের বোন আর পুষ্পবতী তাকে আদর করে বসতে দিল। রাজার হাত পা ধোয়ার জল দিল, তারা খাবার জন্য ফল দিল। তারপর পুষ্পবতী বলল, এবার একটা গল্প শুনুন মহারাজ। এই বলে তার কাছে আগাগোড়া সব কাহিনী বলল। কেমন করে অন্য রানীরা ছোট রানীকে দুবার ঘন্টা বাজাতে বাধ্য করেছিলেন, কেমন করে তার যমজ ছেলে মেয়ে হয়েছিল, ছেলের কপালে চাঁদ, দু হাতের তেলোয় তারা, মেয়ের অপরূপ রূপ, কেমন করে রানীদের হুকুমে ছেলে মেয়েদের বদলে রাজাকে কুকুর ছানা দেখানো হয়েছিল, কেমন করে ভাগ্য গুণে কুমারের বাড়িতে হাঁড়ির মধ্যে পুড়ে না মরে ছেলে মেয়ে পরম আদরে মানুষ হয়েছিল, কেমন করে কুমোর বউ স্বর্গে গেল, তারা বাজারে এসে দোকানের কাছে আদর যত্ন পেয়েছিল, তারপর কেমন করে 700 রাক্ষসের হাত থেকে কুমার তাকে রক্ষা করেছে। রাজা গল্প শুনে কখনো হাসেন, কখনো কাঁদেন। অনুতাপে তার বুক ভরে যায়। 6 রানীর ওপর রাগে গা জ্বলে, তাদের জ্যান্ত মাটিতে পুঁতে ফেলার হুকুম দেন। তারপর দুঃখিনী ছোট রানীকে ঘরে এনে কত ক্ষমা চান, কত আদর করেন। আর বাকি কি রইল? রাজা তার ছোট রানী, ছেলে মেয়ে আর সুন্দরী বৌমাকে নিয়ে অনেক বছর সুখে রাজত্ব করলেন। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।